আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি লুৎফুন্নাহা রানিকা এবং তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়তে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে তাই যার সাহায্যে আমরা আমাদের বিমূর্ত ভাবকে মূর্ত করে থাকি। এই ভাষা থেকেই কিন্তু প্রচলিত পরীক্ষাগুলোতে প্রায় প্রচুর বিভ্রান্তমূলক প্রশ্ন চলেই আসে। তো তোমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে, আমি এখানে যা কিছু বলছি তা শ্রবণ করার পর তোমরা যাতে তোমাদের খাতায় টুকে নাও এবং পরবর্তীতে তোমরা সেই খাতাটি দেখে নিজেরাই আবার রিভিশন করতে পারো বা পর্যালোচনা করতে পারো। তো শুরু করা যাক। দেখো, ভাষা কি? আসলে প্রাণী জগতে একমাত্র মানুষেরই কিন্তু কি আছে, ভাষা আছে। এবং শরীর এবং স্নায়ু বিজ্ঞানীরা পরীক্ষা করে এটাই দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য কিন্তু মানুষের যে স্নায়ুতন্ত্র, তার মস্তিষ্ক এবং অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। তো ভাষা হচ্ছে তাই যার সাহায্যে কি আমরা কথা বলি। ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, আমাদের নানা ধরনের আবেগ এবং বিভিন্ন প্রকার অনুভূতি। এই ভাষার জন্যই কিন্তু দেখো 1952 সালে আমরা লড়েছি। তবে সব ভাষার জন্য নয়, বাংলা ভাষার জন্য, আমাদের নিজের মাতৃভাষার জন্য। কেননা ভাষা আমাদের সংস্কৃতিকে ধারণ করে, তাই ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা জেনে নেই ভাষার প্রকারভেদ। ভাষার প্রকারভেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় অনেকেই কিন্তু ভুল করে বসে থাকো। যখন বলা হয় ভাষা কত প্রকার, এই প্রশ্নটা করার উত্তর করতে যাও তোমরা, তখন তোমরা অনেকেই 3 প্রকার, অনেকেই 4 প্রকার দাগিয়ে আসো। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ভাষা কিন্তু কত প্রকার, 2 প্রকার। মৌখিক ভাষা বা যেটাকে ওরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, আমি একটু লিখে দিচ্ছি শুধু ওরালটা, আর ভাষা তো ল্যাঙ্গুয়েজ। আর লিখিত ভাষা, লিখিত মানে কি রিটেন। সো মৌখিক ভাষা এবং লিখিত ভাষা এই দুটো প্রকার কিন্তু আছে। এবং মৌখিক ভাষা হচ্ছে তাই তোমাদেরকে মনে রাখতে হবে যে আদিতে কিন্তু লেখার ব্যবস্থা বা লিখিত ভাষার কিন্তু প্রচলন ছিল না। মুখের ভাষাই তখন মানুষের একমাত্র প্রকাশ মাধ্যম ছিল। এখনো বিশ্বের বহু ভাষা কিন্তু মৌখিক পর্যায়ে রয়ে গেছে এবং আমাদের দেশের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন, অর্থাৎ নৃগোষ্ঠীগুলোর প্রত্যেকেরই ভাষা আছে, তবে তার লিখন ব্যবস্থা নয় এবং দেখা গেছে যে মুখে মুখেই সেগুলোর প্রচলন আছে। তো যেসব ভাষার লেখার ব্যবস্থা নেই তাকে কিন্তু মৌখিক ভাষা বলা হয়ে থাকে। আর আমরা যখন লিখিত ভাষার ব্যাপারে আসছি, দেখো যে মানুষের তো মুখের ভাষার সীমাবদ্ধতা আছে, তাই না? তো এই যে মুখের ভাষার সীমাবদ্ধতা আছে, তো যে ব্যক্তি তা ব্যবহার করে দেখা যায় তার জীবন যদি শেষ হয়ে যায় তখন সেই ভাষার সঙ্গে আর পরিচিতি লাভ করা যায় না। তো এই কারণেই কিন্তু এই যে তার যে জ্ঞান, তার যে অভিজ্ঞতা বা উপলব্ধি, এর সঙ্গে অন্য মানুষের যে পরিচিতি তা হওয়ার কিন্তু সুযোগটা থাকে না। তো কোনো কিছুর কাছে হার স্বীকার করা তো মানুষের ধর্ম না। আর মানুষ চেষ্টা করেছে তার ভাষাকে ধরে রাখার জন্য যাতে ব্যক্তির মৃত্যুর পরও ভাষা বেঁচে থাকে। তো এইভাবেই কিন্তু এই যে লিখিত ব্যবস্থা, এই লিখিত ব্যবস্থার আবিষ্কার হয়েছে। এবং বিশ্বের যে ভাষাগুলো আছে, অনেকগুলো ভাষা আছে এবং সেই অনেকগুলো ভাষা অনেকগুলোরই দেখা যাচ্ছে লেখার ব্যবস্থা আছে বা লিখন ব্যবস্থা আছে। তো সেই হিসেবে কিন্তু আমরা যদি দেখি যে ভাষার লিখন ব্যবস্থা কিন্তু 3 প্রকার। এই যে বর্ণভিত্তিক একটা, অক্ষর ভিত্তিক একটা, ভাবাত্মক একটা। তো এইটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ভাষার লিখন ব্যবস্থা কত প্রকার সেটা জানা। কেননা ভাষা 2 প্রকার আর ভাষার লিখন ব্যবস্থা কিন্তু 3 প্রকার। এখন কিন্তু আমরা এই যে বর্ণভিত্তিকটা আসলে কি, অক্ষর ভিত্তিক কি, ভাবাত্মক কি, এগুলোর বিষয় নিয়ে আমরা একটু জানবো। তো শুরু করা যাক বর্ণভিত্তিক ভাষা নিয়ে। এই যে বর্ণভিত্তিক ভাষা, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, রুশ, হিন্দি, আরবি, তামিল, এগুলো সবগুলো কিন্তু বর্ণভিত্তিক ভাষা। তো বর্ণভিত্তিক ভাষা হচ্ছে তাই যা বর্ণের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে একটা বর্ণ কিন্তু একটা ভাবের প্রকাশ ঘটায় না। সেক্ষেত্রে দেখা যায় এক বা একাধিক বর্ণ মিলে শব্দ গঠন করার পর দেখা যাচ্ছে ভাবের প্রকাশ ঘটাতে পারা যায়। যেমন আমি যদি শুধু বলি ই, ইংরেজির ক্ষেত্রেই দেখি না, ই যদি বলি তাহলে ই দিয়ে কিন্তু আমরা কোনো ভাবের প্রকাশ ঘটাতে পারছি না। এখন যদি আমি আরো কয়েকটা বর্ণ দেই, যেমন ই, এ, জি, এল, ই, ইগল, তখন একটা ভাবের প্রকাশ ঘটছে যে ঈগল পাখি। ঠিক তেমনি ভাবে আমি যদি শুধুমাত্র এখানে দীর্ঘ ই দিই তাহলেও কিন্তু বাংলা এই একটা বর্ণ দিয়ে কিন্তু আমি কোন ভাবটা প্রকাশ করতে চাচ্ছি সেটা কিন্তু আমি বোঝাতে পারছি না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে আরো 3টা বর্ণের সাহায্য নিতে হচ্ছে। মানে
তিনটা বর্ণ বলতে ই গ ল, এই তিনটা মিলে কিন্তু তিনটা বর্ণের কথা বলা হচ্ছে। তো ই এর পর তো আরো দুইটা বর্ণ আনলাম। তো দেখো যে এইভাবেই ঠিকই আমাকে বর্ণের সাহায্য কিন্তু নিতে হচ্ছে। তো বর্ণভিত্তিক ভাষায় কি করা হয়, যে একাধিক বর্ণ মিলে দেখা যাচ্ছে শব্দ গঠন করে তারপর ভাবের প্রকাশ ঘটায়, এটাই কিন্তু বর্ণভিত্তিক ভাষার বৈশিষ্ট্য। এখন আমরা জানবো অক্ষর ভিত্তিক ভাষা সম্পর্কে। তো অক্ষর বলতে বোঝায় কিন্তু কথার টুকরো অংশ, ঠিক আছে। তো কথা বলার সময় কিন্তু আমরা দেখা যায় সেই অংশটাকেই উচ্চারণ করে থাকি, এবং একে দেখা যায় উচ্চারণের একক ধরা হয় এবং একে দলও বলে। অর্থাৎ যে টুকরা অংশটা আছে, অর্থাৎ অক্ষর, মানে যে অংশটা আমরা উচ্চারণ করি তাকে দেখা যায়, মানে অক্ষর তো টুকরো অংশ, ঠিক আছে। এই টুকরো অংশটাকে আমরা দেখা যায় যে দলও বলে থাকি, মানে উচ্চারণের একক বা ইউনিট। হ্যাঁ, সো এটাকে দলও বলা হয়ে থাকে। তো অক্ষর অনুযায়ী যেসব ভাষার লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তার মধ্যে আমরা বলতে পারি জাপানি ভাষা একটি। যেমন তোমরা দেখো যে ঠিক এই অক্ষরটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বৃষ্টি বা রেইন, এই অক্ষরটার মাধ্যমে আমরা সূর্য বুঝতে পারছি, এই অক্ষরটার মাধ্যমে আমরা রিভার বা নদী বুঝতে পারছি। তো তোমরা বুঝতেই পারছো, বা ঠিক এই অক্ষরটার মাধ্যমে আমরা 1 বুঝতে পারছি, এই অক্ষরটার মাধ্যমে আমরা 2 বুঝতে পারছি। তো এটা হচ্ছে ঠিক অক্ষর ভিত্তিক ভাষা। আমরা যদি বর্ণভিত্তিক ভাষার দিকে তাকাই, যেমন মনে করো এখানে মাউন্টেন মানে পর্বত, রাইট। এখন পর্বত যদি আমরা লিখতে যাই তাহলে আমাদেরকে কিছু বর্ণের সাহায্য কিন্তু নিতেই হচ্ছে, এবং এইভাবেই কিন্তু আমরা আমাদের ভাবটাকে প্রকাশ করে থাকছি। কিন্তু এখানে শুধুমাত্র একটা অক্ষরের মাধ্যমেই সেটা প্রকাশ করা হচ্ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে বর্ণভিত্তিক ভাষা এবং অক্ষরভিত্তিক ভাষার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এরপর আমরা চলে যাব ভাবাত্মক ভাষায়। তো ভাবাত্মক ভাষাটাও বেশ গুরুত্বপূর্ণ, যেমন কোরীয়, চীনা ভাষা, এগুলো কিন্তু ভাবাত্মক ভাষা। তো এখন ভাবাত্মক ভাষাটা কি? আসলে এটা দেখা যাচ্ছে বর্ণ বা অক্ষর কোনটির মাধ্যমেই প্রকাশ করা যায় না, বরং দেখা যায় অনেকটা ছবি এঁকে এসব ভাষা লেখা হয়। তো চীনা ভাষা, কোরিয়া ভাষা, এই কোরীয় ভাষা, হ্যাঁ, এই ভাষাগুলোর কিন্তু ভাবাত্মক ভাষা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে চীনা ভাষা এটা লেখা, এটার মানে হচ্ছে কমলা। আবার ঠিক একইটা আমি কিন্তু কোরীয় ভাষায় দেখিয়েছি তোমাদেরকে, এটার মানেও হচ্ছে কমলা, মানে অর্থাৎ কমলার রং তোমরা বলতে পারো। তো এখন এই যে কমলা, এই কমলাটা কিন্তু দেখো চীনা ভাষায় কিভাবে লিখলো, কোরীয় ভাষায় কিভাবে লিখলো। কোরীয় ভাষায় দেখা যায় যে অনেকটুকু, বেশিরভাগ ক্ষেত্রেই এই বৃত্তর ব্যবহারটা কিন্তু অনেক বেশি হয়। যেখানে বৃত্তর ব্যবহার বেশি সেটা কিন্তু দেখে বোঝা যায় যে কোরীয় ভাষা। তো চীনা ভাষা, কোরীয় ভাষা এবং জাপানি ভাষা যদিও দেখা যাচ্ছে একই ভাষা গোষ্ঠীর অন্তর্গত, কিন্তু তাদের মধ্যে পার্থক্য এটাই যে চীনা এবং কোরীয় হচ্ছে ভাবাত্মক এবং জাপানি ভাষা হচ্ছে অক্ষর ভিত্তিক। তো এখন আমরা কিন্তু জানবো ভাষার উপাদান সম্পর্কে। ভাষার উপাদান কিন্তু 4টি, ঠিক আছে। যেমন ধ্বনি একটা ভাষার উপাদান, শব্দ ভাষার উপাদান, বাক্য ভাষার উপাদান এবং বাগর্থ কিন্তু ভাষার কি উপাদান। তো প্রথমেই যদি আমরা ধ্বনি দিয়ে শুরু করি তাহলে দেখো যে বাতাসে আঘাতের ফলে কিন্তু কিসের সৃষ্টি হয়? ধ্বনির সৃষ্টি হয়। কিন্তু সব ধ্বনি ভাষার ধ্বনি নয়, ভাষায় তাকে ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি এবং অর্থবহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে বাকযন্ত্রের সাহায্যে তৈরি এবং অর্থবহ, এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো সব ধ্বনি ভাষার ধ্বনি নয়। ধ্বনি মানে কি? আওয়াজ। এখন পশু পাখির ডাকও তো একটা আওয়াজ, তাই না? বা এগুলোকে তো আমরা ধ্বনি বলতে পারি, তবে এগুলোও বাকযন্ত্রের সাহায্যে তৈরি, কিন্তু অর্থবহ নয় বলে আমরা এদেরকে ভাষার ধ্বনি বলতে পারবো না। তো এই দুটো বিষয় কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বাকযন্ত্রের সাহায্যে তৈরি কিন্তু অর্থবহ যদি না হয়ে থাকে তাহলে তাকে আমরা ভাষার ধ্বনি বলতে পারবো না। এই বিষয়টি যাতে তোমাদের মনে থাকে। এরপর যদি আমরা যাই শব্দে, দেখো শব্দ কি? যে এক বা একাধিক ধ্বনি মিলে, হ্যাঁ, ধ্বনি মিলে শব্দ সৃষ্টি হয়। এক বা একাধিক ধ্বনি মিলে এই যে শব্দের সৃষ্টি, যেমন মানুষ, ঠিক আছে। এই মানুষটা আমরা যদি ঠিক এইভাবে লিখি, যে এখানে একটু খেয়াল করো কয়টা ধ্বনি আছে। মানুষ, হ্যাঁ, মানুষ সমান সমান দেখো ম একটা ধ্বনি, এখানে ম ধ্বনি মূলত হচ্ছে, ম ধ্বনিতে কিন্তু কি কি আছে? ম নিজে আছে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে এবং অধ্বনি আছে। তাহলে সেক্ষেত্রে
দুটো ধ্বনির উচ্চারণ আমরা পাচ্ছি শুধু ম থেকে, কিন্তু এখানে তো মা আছে, রাইট? তাহলে ম যোগ আ হয়ে গেল মা, তাহলে দুটো ধ্বনির উচ্চারণ পাওয়া গেল। তারপর তো নুস, তা এখানে দেখো দন্ত ন ব্যঞ্জন ধ্বনি, তারপর হচ্ছে সে স্বরধ্বনির সাহায্য নিল অর্থাৎ রস্ব উকারে, এবং এরপরে কিন্তু আমরা দেখা যাচ্ছে তালব্য স ধ্বনির উচ্চারণ হচ্ছে। দেখো তোমাদের মনেই হতে পারে যে আমি এখানে তালব্য স কেন লিখলাম, মূর্ধন্য স কেন লিখলাম না। তোমাদের মনে রাখতে হবে মূর্ধন্য স হচ্ছে একটা বর্ণ, কিন্তু এটি ধ্বনি নয়, বরং এর যে উচ্চারণ সেটি কিন্তু তালব্য স ধ্বনির সঙ্গে মিলে, বিধায় আমরা এখানে কিন্তু তালব্য সই লিখব। তো এখানে কিন্তু টোটাল আমরা যদি বলতে যাই তাহলে 5টা ধ্বনি আছে। ম একটা, এই যে আ 2 নাম্বার ধ্বনি, এখানে ন হচ্ছে 3 নাম্বার ধ্বনি, এবং এখানে উকারের উ 4 নাম্বার ধ্বনি, এবং এখানে দেখা যাচ্ছে তালব্য স এখানে 5 নাম্বার ধ্বনি। তো তোমরা তাহলে বুঝতেই পারছো যে মানুষের কিন্তু 5টা ধ্বনি আছে। এখন আমরা চলে যাব বাক্যে। তো বাক্য বলতে কিন্তু কথা বা বাচনকে বোঝায়। ভাষার উপাদান হিসেবে কিন্তু বাক্যের অবস্থান তৃতীয়। বক্তা কোনো কথা বলল, দেখা যাচ্ছে শ্রোতার সেই কথাটা যদি বোধগম্য না হয় বা শ্রোতার আকাঙ্ক্ষাকে দেখা যাচ্ছে নিবৃত করতে পারলো না বক্তার কথা বা বাচন, তখন সেই কথা বা বাচনকে কিন্তু আমরা বাক্য বলতে পারি না। তো বাক্যের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে বক্তার কথাটা কিন্তু শ্রোতার কাছে বোধগম্য হতে হবে, এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা চলে যাব বাগ অর্থে, অর্থাৎ ভাষার উপাদানের চতুর্থ উপাদান। ভাষার শব্দ এবং বাক্যের অর্থ আলোচনাই হলো বাগ অর্থ। শব্দের অর্থ বিচার, অর্থের বিভিন্ন দিক এবং তার পরিবর্তন, প্রসার, সংকোচন ইত্যাদি বিচারের যে বিজ্ঞান তাকে কিন্তু বাগ অর্থ বলা হয়ে থাকে। আচ্ছা, বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি এভাবে বলি যে ছেলেটিকে চোখে চোখে রাখো, এখন এই যে ছেলেটিকে চোখে চোখে রাখো বললাম, এখানে কিন্তু চোখে চোখে মানে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আর আমি যদি বলি যে আমি ডাক্তারের কাছে গেলাম, লিখলাম ডাক্তারের কাছে গেলাম চোখ দেখাতে, হ্যাঁ, তো সেক্ষেত্রে চোখ কি বোঝায় সেটা আমাদেরকে বুঝতে হবে। চোখ দেখাতে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে যে চোখে চোখে, এই চোখে চোখে মানে সতর্কতার সাথে ছেলেটিকে রাখতে বলা হচ্ছে। এখানে কিন্তু চোখ মানে অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়নি, কিন্তু এই যে চোখ, এই চোখ মানে আমাদের একটি অঙ্গকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো শব্দ কিন্তু একই, মানে দেখতে হুবহু একই, শুনতেও একই, কিন্তু এদের ভিন্নতা হচ্ছে অর্থগত। তো এই যে একটা শব্দ, সেই শব্দটা বাক্যে ব্যবহৃত হলো এবং তার যে অর্থ, এই অর্থের আলোচনাটাই করে হচ্ছে বাগ অর্থ, অর্থাৎ সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করে কে, বাগ অর্থ। তো এখন কিন্তু আমরা জানবো প্রকাশ মাধ্যম ও ভাষা সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের বই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা রয়েছে যা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। দেখো, ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। মুখ বা চেহারার নানা অঙ্গভঙ্গি, মাথা নাড়ানো, হাত পায়ের বিভিন্ন সংকেতের মাধ্যমে যে ভাব প্রকাশ করা হয় সে জাতীয় ভাব প্রকাশের ভাষাকে বলা হয় অঙ্গভঙ্গির ভাষা। তো এর কিন্তু সুন্দর একটা উদাহরণ হতে পারে ট্রাফিক পুলিশ। দেখো, ট্রাফিক পুলিশ যখন যানবাহন নিয়ন্ত্রণ করে তখন কিন্তু তারা কিন্তু পুরোপুরি একটা ভাষা ব্যবহার করে না, তারা নানা ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে তারা যানবাহন নিয়ন্ত্রণ করে থাকে, তাই না? তো এই যে ভাষা ব্যবহার না করেই তারা যে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে তারা তাদের ভাবকে প্রকাশ করছে, তাহলে সে থেকে আমরা বুঝতে পারি যে ভাষাই কিন্তু, অর্থাৎ যে ধ্বনি দ্বারা আমরা যে ভাষা ব্যবহার করি তাই কিন্তু মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয়। আমাদের ইশারার মাধ্যমে আমরা যে ভাব প্রকাশ করে থাকি সেই ধরনের ভাব প্রকাশকেও বলা হয়ে থাকে এক রকমের ভাষা, যাকে আমরা বলতে পারি অঙ্গভঙ্গির ভাষা। তো আশা করি তোমরা বুঝতেই পেরেছো। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এখানে চিত্র দিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা এই চিত্র দেখেও খুব সহজে বুঝে যেতে পারবে। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে জানি, যেমন দেখো প্রথম ভাষা। তো শিশু প্রথম যে ভাষা শেখে তাই তো তার প্রথম ভাষা, বা প্রথম ভাষাকে মাতৃভাষাও বলা হয়ে থাকে। এরপর চলে আসা যাক দ্বিতীয় ভাষায়।
মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকেই দেখা যায় দ্বিতীয় ভাষা বলা হয়ে থাকে এবং একে বিদেশি ভাষাও বলে। যেমন আমাদের বাংলাদেশিদের জন্য বিদেশি ভাষা হতে পারে ইংরেজি। তো আমরা যখন মাতৃভাষা ছাড়া ইংরেজি ভাষায় কথা বলি তখন সেই ক্ষেত্রে এই ইংরেজি ভাষাকে আমরা বিদেশি ভাষা বলে থাকতে পারি। এখন আমরা জানবো মূলত উপভাষা আর প্রমিত ভাষা সম্পর্কে। তো দেখো, উপভাষা আসলে কি, যে একই ভাষা যারা ব্যবহার করে আমরা জানি তাদেরকে ভাষিক সম্প্রদায় বলা হয়ে থাকে। যেমন আমরা যারা বাংলায় কথা বলি, তো আমরা সকলে কিন্তু বাংলা ভাষী সম্প্রদায়ের অন্তর্গত। তবে সকলের বাংলা আবার এক নয়। এটা কেন? কারণ ভৌগোলিক ব্যবধান, দেখা যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সমাজ গঠন, ধর্ম, পেশা ইত্যাদি কারণে এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষায় পার্থক্যের সৃষ্টি হয়। তো এই যে ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, তাই কিন্তু উপভাষা। চট্টগ্রামের মানুষের উপভাষার সাথে কিন্তু রংপুরের মানুষের উপভাষার কিন্তু মিল থাকবে না, বা রাজশাহী বা ঢাকার উপভাষার মধ্যেও তোমরা দেখবে যে বৈচিত্র্য রয়েছে। খুলনা, বরিশাল, সিলেটের উপভাষার মধ্যেও রয়েছে বৈচিত্র্য। তো এই উপভাষার মধ্যে যে উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে দেখা যাচ্ছে তৈরি করা হয়, তাই কিন্তু হচ্ছে প্রমিত ভাষা। তো আশা করি তোমরা প্রমিত ভাষা কি সেটা বুঝেছো। উপভাষাকে ইংলিশে বলা হয়ে থাকে ডায়ালেক্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রমিত ভাষাকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটা আমরা সবাই বোধগম্য ভাষা হিসেবে গ্রহণ করেছি। তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। এখন আমরা দেখব প্রমিত ভাষা এবং উপভাষার যে পার্থক্য তাই। প্রমিত ভাষার কিন্তু লিখিত ব্যাকরণ থাকে, যেমন আমাদের বাংলা ভাষার কিন্তু লিখিত ব্যাকরণ, অর্থাৎ আমরা এখন যে ভাষায় আমি তোমাদের সাথে কথা বলছি তা কিন্তু প্রমিত ভাষা। তো এই প্রমিত ভাষার কিন্তু লিখিত ব্যাকরণ আছে, কিন্তু উপভাষার থাকে না। উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে মায়ের যে ভাষা, অনেক বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন মায়ের ভাষা কিন্তু বিভিন্ন রকম। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ভাষাটা আমরা ঠিক আমাদের পারিপার্শ্বিকতা, চারিপাশের পরিবেশ থেকেই কিন্তু শিখে ফেলি। তো প্রাকৃতিক নিয়মে কিন্তু উপভাষা অর্জন করা হয়। আর প্রমিত ভাষা কিন্তু চর্চা করে শিখতে হয়, প্রমিত ভাষা শেখার বিষয়। আর যে উপভাষা কিন্তু অর্জনের বিষয়। তো এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা জানি কথ্য ভাষা সম্পর্কে। তো এই কথ্য ভাষাটা আসলে কি, যে শিক্ষক যখন শ্রেণী কক্ষে দেখা যাচ্ছে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা যখন বক্তব্য উপস্থাপন করি, তখন ভাষা ব্যবহারে দেখা যায় আমাদের সচেতনতা দেখা যায়। তাই বিশেষ পরিবেশ এবং প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে দেখা যাচ্ছে কথ্য ভাষা বলা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখা যায় যে অনানুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতায় দেখা যাচ্ছে এই ভাষারূপ ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানবো পেশাগত ভাষা। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের এই যে দেখা যাচ্ছে বিশেষভাবে তারা কিছু ভাষা শব্দ ব্যবহার করে থাকে। তো এই শব্দগুলো ব্যবহার করার কারণে তাদের ভাষায় বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো তাদের এই ভাষা বৈচিত্র্য তাদের পেশার কারণে যেহেতু ঘটে থাকে, যার কারণে তাদের যে ভাষা তাকে বলা হয় পেশাগত ভাষা। যেমন চিকিৎসকদের ভাষা বা আইনজীবীদের ভাষা বা প্রকৌশলীদের ভাষা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কথ্য ভাষাকে দেখা যাচ্ছে যে আমাদের ইংলিশে বলা হয়ে থাকে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এটা একটু জেনে রাখবে, স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এবং এই যে আমরা পেশাগত ভাষার কথা বলছি সেক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ। সো এই বিষয়গুলো একটু তোমাদেরকে জেনে রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব সামাজিক ভাষায়। তো সামাজিক ভাষা বেশ গুরুত্বপূর্ণ, এটাকে ইংলিশে বলা হয়ে থাকে সোশিওল্যাক্ট। সো এটাও একটু জেনে রাখবে। তো এই যে সোশিওল্যাক্ট, এটা হচ্ছে সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকেই কিন্তু দেখা যাচ্ছে সামাজিক ভাষা বলা হয়ে থাকে। হ্যাঁ, তো মানুষের দেখা যাচ্ছে অসম আর্থসামাজিক এবং শিক্ষাগত যোগ্যতার কারণেই কিন্তু এই ভাষার পার্থক্য দেখা দেয়। যেমন শিক্ষিত ব্যক্তিরা যেভাবে কথা বলে ঠিক সেভাবে কিন্তু নিরক্ষর মানুষ কথা বলে থাকে না। তো এই কারণে কিন্তু এই ভাষা দুই রকমের, উচ্চ শ্রেণীর ভাষা এবং নিম্ন শ্রেণীর ভাষা। অর্থাৎ এই উচ্চ শ্রেণীর ভাষাকে বলা হয় হাই ক্লাস ভ্যারাইটি, আর নিম্ন শ্রেণীর ভাষাকে বলা হয়
লো ক্লাস ভ্যারাইটি। উচ্চ শ্রেণীর ভাষার কথা যদি আমরা বলি, তো এই ভাষা সমাজে যারা অধিকতর সুযোগ সুবিধা লাভ করে তারা মূলত ব্যবহার করে থাকে, যেটাকে আমরা অভিজাতদের ভাষাও বলে থাকি। এবং নিম্ন শ্রেণীর ভাষা যদি আমরা বলি, তাহলে যারা খুব একটা সুযোগ সুবিধা পায় না বা দেখা যায় পড়ালেখার খুব একটা সুযোগ ঘটেনি বা নিরক্ষর, তাদের ক্ষেত্রে কিন্তু যে ভাষা আমরা দেখতে পাই সেটা কিন্তু নিম্ন শ্রেণীর ভাষা হিসেবে পরিগণিত হয়। এখন আমরা জানবো ব্যক্তি ভাষা সম্পর্কে। ব্যক্তি ভাষাকে বলা হয়ে থাকে ইডিওলেক্ট। ইডিওলেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষার মাধ্যমে প্রকাশ পায় তাই হলো ব্যক্তি ভাষা। দেখো, নিজস্ব পরিচয়, এই নিজস্ব পরিচয়টা কিভাবে হয়? তো সেই ব্যক্তি দেখা যাচ্ছে তার লেখায় আমরা যদি দেখতে পাই যে তার শব্দ নির্বাচন আরেক ব্যক্তি থেকে ভিন্ন, এবং সেই শব্দ নির্বাচন করার পর সেই শব্দের ব্যবহার, তার বাক্য গঠনের দেখা যাচ্ছে একটা স্বতন্ত্র রূপ যখন আমরা দেখতে পাই, তখন কিন্তু আমরা সহজেই এটা বুঝতে পারি যে এই ব্যক্তির ভাষার সাথে অপর আরেকটি ব্যক্তির ভাষার ভিন্নতা কোথায়। তো আমরা কিন্তু নজরুল রচনাবলী বা রবীন্দ্র রচনাবলী যখন পড়তে যাই তখন কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু ঠিকই খুঁজে পাই। তো ধ্বনি উচ্চারণ, শব্দ নির্বাচন ও তার ব্যবহার, বাক্য গঠনের স্বাতন্ত্র্যের মাধ্যমে কিন্তু ব্যক্তি ভাষা তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে আসি সাধু ভাষায়। তো সাধু ভাষা কিন্তু দেখা যাচ্ছে যে সেই ভাষা যে ভাষা মূলত আদিতে গদ্যের লিখিত রূপ হিসেবে ব্যবহৃত হতো, এবং এই ভাষা কিন্তু আড়ষ্ট এবং কৃত্রিম, এবং এখানে সংস্কৃতের পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন বিষয় কিন্তু গৃহীত হয়েছে সাধু ভাষায়। সাধু ভাষা দেখা যাচ্ছে যে লিখিত গদ্যের ভাষা হিসেবেই আদিতে গ্রহণ করা হতো, এবং এখানে দেখা যায় সর্বনাম এবং ক্রিয়াপদের সম্প্রসারিত রূপ আমরা দেখতে পাই। যেমন সর্বনামের কথাই যদি বলি, আমি যদি বলি চলিত রূপ আমরা যেমন ব্যবহার করে থাকি, যেমন লিখলাম তা, এই তাকে সর্বনামে, অর্থাৎ আমরা যদি সাধু ভাষার সর্বনাম দেখতে যাই সেখানে কিন্তু লেখা হয়ে থাকে তাহা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা সম্প্রসারিত রূপ কিন্তু আমরা সাধু ভাষায় দেখতে পাই। এবং এই সাধু ভাষার জনক কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সাধু রীতির জন্ম কিন্তু 1800 খ্রিস্টাব্দে। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর চলে আসে যাক চলিত ভাষায়। আমরা কিন্তু বর্তমানে চলিত ভাষায় আমাদের কথায় ব্যবহার করে থাকি, আমাদের লেখায় ব্যবহার করে থাকি। তো সাধু ভাষার তুলনায় দেখা যাচ্ছে যে চলিত ভাষা বা চলিত রীতি কিন্তু নবীন, এবং এটা কিন্তু কৃত্রিমতা বিবর্জিত। কেননা হচ্ছে আমরা খুব সহজেই ব্যবহার করে থাকি, এবং আমরা যেভাবেই কথা বলে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমরা দেখা যাচ্ছে লিখে থাকি। তো যার কারণে এখানে কিন্তু কোনো ধরনের কৃত্রিমতা নেই। এবং এখানে এই চলিত ভাষা কিন্তু তদ্ভব শব্দবহুল, এখানে কিন্তু সংস্কৃত বা তৎসম শব্দগুলো খুঁজে পাওয়া যায় না, এবং প্রাঞ্জলতাপূর্ণ কথ্য এবং লিখিত ভাষা হিসেবে গ্রহণযোগ্য। এছাড়াও সর্বনাম এবং ক্রিয়াপদের ব্যবহারের সংক্ষিপ্ততা আমরা দেখতে পাই, যা আমি তোমাদেরকে সাধু ভাষার উদাহরণেই দেখিয়েছিলাম। এবং এই চলিত ভাষার জন্ম হয় কিন্তু 1914 খ্রিস্টাব্দে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে চলিত ভাষাটা আসলে কি, এবং এই ভাষা চ্যাপ্টারে এই গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং আত্মস্থ করে নিতে হবে এই লেকচার শ্রবণ করার পর। আমি আশা করছি তোমরা এই বিষয়গুলো লিখে ফেলবে এখানে আমি যা যা আলোচনা করলাম, যাতে করে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসলে তোমরা সহজেই উত্তর করতে পারো। তো আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।